গল্পের নাম হাজবপুরের কেচ্ছা। লেখক একক। হেই প্রভু, হ। হেই প্রভু, হ। বলো কেনে? অপেক্ষমান কৃশ কম্প্র শরীরখানি আশ্বাসে শান্ত হইয়া আসে। অতঃপর সুমুখে মাথা নোয়াইয়া অস্ফুট ধ্বনি কি বলিয়া যায় আমরা শুনিতে পাই না। তবে কনফেশন বক্সের দুই পার্শ্বে মাঘ পুষ্করের ধূমাবর্তের ন্যায় উত্তেজনা ছড়াইয়া যাইতেছে, তাহা দিব্য প্রতীত হয়। যেন অপরের গচ্ছিত সম্পদ তড়িঘড়ি ফিরাইয়া দেওয়া হইল। এইরূপ দ্রুততায় রুগ্ন পেশল মানুষটি তাহার পর্ব সমাধা করিয়া প্রভুর চরণে থুরি কাষ্ঠপিঞ্জরে 3.5 বার মাথা ঠুকিয়া পুনরায় যে দ্রুততায় আসিয়াছিল, সেই দ্রুততায় কুয়াশায় মিলাইয়া যায়। সপ্তাহান্ত, তবে এখনো প্রভাতের আলো ফোটে নাই। রেভারেন্ড বি বাপি বক্সের কক্ষ হইতে থপ থপ করিয়া বাহির হইয়া প্রাত্যহিক দুপাটিচারাদের সহিত শ্রম্ভালাপে যান। হাজবপুর নিদ্রাবিল। জাতীয় সড়কের ধার ঘেঁষিয়া বসতি গড়িলেও গ্রামটি খানিক জগৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ আসিয়াছে, সভ্যতা আসে নাই। বৃষ্টির সামান্য প্রসাদ শুষিয়ালয়, সৌরকর আর বিদ্যুৎ দপ্তরের প্রসাদ সবটুকু শুষিয়া ঘোষেদের তেলকল চলে দিবারাত্র। কয়েক ঘর অন্তজ চাষি, হাড়ি, বাগদি কয়েক ঘর, এই সকল ভিন্ন ভদ্রাসন বলিতে এক হাত কায়েত। তাই আলো ফুটিতে না ফুটিতেই যখন আবিষ্কার হইল যে ঘোষ বাড়িতে একচোট ডাকাইতি করিয়া গিয়াছে, তখন 5 পাড়ার লোক গির্জেই প্রার্থনারত। মেজ ঘোষ হাঁক ডাক করিয়া পুলিশ পাইক, ভগবান, মিনিস্টার ইত্যাদি হাঁকিতেছিলেন, ও তাহার খাস চাকর, হাজবপুরের সম্ভবত একমাত্র অন্তজ হিন্দু, হাপন হাতির সুযোগ্য পুত্র শ্রী দাপন হাতি, দিক বিদিক কর্তব্য জ্ঞান শূন্য হইয়া চাতালময় দাপাইতেছিল। মোবিল করিতে থানাদার তোলে না দেখিয়া মেজ ঘোষ দাপনের পশ্চাতে এক পদাঘাত করিলে সে সদিশ হইল। সাইকেল চড়িয়া থানা 3 মাইল। এসআই খাসনবিশ হাজির হইল। তখন বেলা 10:30। মেজ ঘোষগিন্নিকে তৎকালে সদর হাসপাতালে পাঠানো হইয়াছে। ছুটির দিনে দৌড়ঝাঁপের অসদেচ্ছা খাসনবিশের কদাচ ছিল না। এই একটি দিবস সে নিজে দিঘিপুরের বাজার যায়, সুর দেখিয়া তপস্বী মাছ খরিদ করে ও অহিনকুল মিষ্টান্ন ভাণ্ডারে বসিয়া 2টি বাংলা কাগজ ও একটি ইংরাজি পত্রিকা পাঠ করত। সভ্য দেশে সুনাগরিকের কর্তব্য লইয়া বেলা 12টা অবধি আলাপ করিয়া থাকে। আজ পুণ্য প্রভাতে খোদ ডিএম সাহেবের ফোন আসিয়া তাহার সকল সাধনা মাটি করিল। বড় ঘোষ মশাই শাসক দলের টিকিটে নির্বাচনে দাঁড়ান। সেই তাহার বাটিতে এহেন দুর্যোগ! খাসনবিশ আপন অদৃষ্টকে গাল দিতে দিতে আসিল এবং আসিয়াই ঠাকুর, চাকর, দারোয়ান ও প্রতিবেশী কায়েতঘর সকলকে তত্ত্ব তরবে মহা স্থির করিয়া তুলিল। গির্জায় প্রার্থনা সারিয়া আসিয়া গ্রামের চাষি ভুষি, বাগদি বাউরিরা বাটির বাহিরে মেলা বসাইয়াছিল। মুখে রটিল মেজ ঘোষগিন্নি খুন। কেহ বলিল, তেনার তো দীর্ঘ রোগ ভোগের শরীর, তাহাতেই করুণাময় নাজিল হইয়াছেন। পিটার টুডু শান্তস্বরে বাণী দিল, ছুটির দিনে প্রভাতে দেহ রাখিলে জিব্রাইল স্বয়ং আসিয়া খবর লন, বাকি দূতেরা ছুটিতে থাকে কিনা। অতঃপর দালানময় হুম হুম শব্দে পাইচারি কাটিয়া বাটির সদস্য হইতে সহায়ক সহায়িকা সকলকে প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করিয়া বাহিরে অপেক্ষারত চার্চ ফেরত আমোদগণ্ডুক জনতাকে বিপুল চমকাইয়া ও আপনার কার্যকলাপে আপনি চমৎকৃত হইয়া বীরপুঙ্গব খাসনবিশ ঘোষণা করিল যে ডাকাইতির ঘটনাটি অতি প্রত্যুষে ঘটিয়াছে, কারণ মাটির দালানে কোনো পদচ্ছাপ নাই। 7টায় উঠান নিকোনো হয়, তাহার পূর্বেই যা কিছু কম্য। এই পর্যবেক্ষণ অবশ্য খাসনবিশের নহে,
কর্তার পুরাতন ভৃত্য তথা হিসাবরক্ষক দাপন হাতির। সে বেচারা বুদ্ধি খাটাইয়া পুলিশ প্রবরের কর্ণে তুলিতেই ভীষণ ধমক জুটিল এবং তথ্যটি সত্তর আত্মসাৎপূর্বক খাসনবিশ দূরভাষে এসপি ঘটমান ঘড়ুইকে খপর করিল। বৈকালের আলো নামিতে না নামিতে ঘড়ুই উপস্থিত। গ্রামবাসী এমন আমোদ বহুকাল দেখে নাই। কর্তা নেতা হইয়াছেন অনেক কাল, কিন্তু এত শান্তি শস্ত্রাদি ইতিপূর্বে হাজবপুরে কখনো আসে নাই। ঘড়ুই লোকটি দেখিতে কৌতুককর হইলেও নিষ্কর্মা নহে। পৌলিশ্য শাস্ত্রে এক এক কর্তার এক একটি দিকে বিশেষ গুণপনার কথা বিদিত। কেহ খরবুদ্ধির অধিকারী, কাহারও পর্যবেক্ষণ শক্তি ধুরন্ধর, কেহ নাকি চারিহস্ত পদে বন্দুক ছুড়িতে সক্ষম। আমাদের ঘটমান তেমন কোনো অতিমানবিক বা অতি প্রাকৃতের অধিকারী নহে। তাহার শক্তি অপরাধ জগতে আপনার জাল বিস্তৃতি। চারিপাশের গ্রাম তো মুষ্টি মাত্র। সমগ্র জেলায় কোন অপরাধী কবে কোন স্যাঙ্গাতের বাটি বিড়ালের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করিয়াছে, এমত তথ্যও ঘড়ুইয়ের কর্ণে যেমন করিয়াই হোক পৌঁছাইত। ইদানিং কোনো ডাকাইত দল বাহির হইতে হাজবপুরে আসে নাই। নিকটবর্তী যে কয়টি তস্কর তণ্ডু বর্তমান, তাহারাও কেহ এই কার্য করে নাই, এই অবধি ঘড়ুই নিশ্চিত। তথাপি শাসক দলের লোক বলিয়া একবার মাথা টুকিতে আসিয়াছিল। দুই চার কথায় সারিয়া খাসনবিশকে বগল দাবা ও দুইটা কনস্টেবল মোতায়েন করিয়া সদল বলে রওনা দিল। ইহার পরবর্তী ঘটনা প্রবাহ এত দ্রুততায় ঘটিতে থাকে যে গ্রামবাসী ঠাহর পায় না। ঘটমানের পুলিশ খান পাঁচেক বাটিতে তল্লাশি চালায়। ভোন দল ও কোন দল এই অঞ্চলের সুবিখ্যাত চোর ভ্রাতৃদ্বয়। তাহাদের 3 রাত্রির লকআপে বস্তা পেটা করিবার উত্তর এইটুকু খবর মিলে যে ঘটনার দিন অতি প্রভাতে তাহারা কাহাকে চার্চের মধ্যে ঢুকিতে ও বাহির হইতে দেখিয়াছে। অকিঞ্চিতকর জ্ঞানে এই খবর আগে বলে নাই, বলিলে লকআপ বিহারী মশকুলের আতিথেয়তা হইতে সত্তর মুক্তি ঘটিত। ঘটমানও এইরূপ কিছু প্রত্যাশা করিয়াছিল। এ বাদে ভোন্দল ভ্রাতৃদ্বয় যে ডাকাইতি করে নাই, ইহা সে তাহাদের অপেক্ষাও নিশ্চিত করিয়া জানিত। অতঃপর দিন দুই দৌড়ঝাঁপ ও রাজনৈতিক মহলে আলাপাদির উত্তর পেয়াদা আসিয়া রেভারেন্ড বি বাপিকে জিজ্ঞাসাবাদের নিমিত্ত লইয়া যাইল। ডাকাইতের দলের খোঁজ মিলিল কিনা জানা যায় না, কিন্তু ঘটমান মামলা সাজাইলেন যে রেভারেন্ড জ্ঞানত ডাকাইতি ও খুনের প্রচেষ্টাকে আড়াল করিতেছেন। ঘটনার দিন প্রভাতে সেই ব্যক্তি কনফেশন করিতে চার্চে আসিয়াছিল। বিবাপী উহাকে চিনেন, তাই ন্যায়াধীশের সম্মুখে উহার পরিচয় ফাঁস করা সুনাগরিকের কর্তব্য। আদতে অন্য কেহ হইলে ঘটমান লাঠ্যৌষধি প্রয়োগে খপর বাহির করিয়া লইত, কিন্তু এক্ষেত্রে 2 মাস বাদে নির্বাচন ও 3টি গ্রামের অন্তজ কেড়ে স্থানগুলির নিকট রেভারেন্ড বি বাপির একটি গুরুত্বপূর্ণ স্থান রহিয়াছে। এক কথায় প্রকাশ, বিষয়টি যাহাকে বাংলায় বলে পলিটিক্যালি সেন্সিটিভ। অতএব জাজ কোর্টের নাটক ভিন্ন গতি নাই। তা নাটকই বটে। পিটার টুডুরা মুড়ি ও কাঁচা লঙ্কা লইয়াই এজলাসে ঢুকিয়াছিল। জোনাথন মুর্মু, মাইকেল সোরেন এবং পুরা দলবল সমস্ত রুটি রুজি জলাঞ্জলি দিয়া নাটক দেখিতে আসিয়াছে ও আদালত কক্ষের মেঝেতে উপবিষ্ট। ইতোমধ্যে না বলিলে সত্য গোপন হয় যে মেজ ঘোষ গিন্নির জ্ঞান ফিরিয়াছিল হাসপাতালে। চিকিৎসকের ভাষায় বিপন্মুক্ত, তথাপি অপরাধী শনাক্তকরণের অবস্থায় তিনি আসেন নাই। বড় ঘোষ সদরে গিয়াছেন এবং মেজ ঘোষ লস্কর সামন্ত সহিত তৈরি হইয়া আসিয়াছেন যে জাজ বাহাদুর একবারে রেভারেন্ডের মুখ হইতে ডাকাইতির নাম বাহির করিলেই সুমন্দির পক্ষে দড়িয়া কিলাইয়া কাঁটাল পাকানো হইবে। সে যে এই কেরেস্তান ছোট লোকদিগের মধ্যেই কেহ
তাহাতে কোনো সন্দেহই নাই। এ মতে মন্দ্র বেগে থপ থপ করিয়া রেভারেন্ড বি বাপি বক্সে দাঁড়াইলেন। হাজবপুর ছোট একটি গ্রাম হইতে পারে, তথাপি এই গ্রাম ও আশেপাশের গ্রামের বিশেষ ধর্মের ভাগ্যবিড়ম্বিত জনতা ঠিক কতকাল ধরিয়া আপদে বিপদে এই মানুষটিকে মাথার উপর পাইয়াছে তাহা গণনার অতীত। বাস্তবিক রেভারেন্ড তাহাদের হোমিওপ্যাথির গুলি ভিন্ন আর কিছু দিতে পারেন নাই, কিন্তু লোকে আসিত এই মানুষটির কাছে দুটি স্নেহের কথা শুনিতে। ধর্মপুস্তক তাহারা পড়ে নাই, বাণী দিলেও বুঝিবার ক্ষমতা নাই। দেয়ালের ঊর্ধ্বনেত্র গড, সম্মুখের রেভারেন্ড বি বাপির ধূলিমলিন আলখাল্লা ও নম্র ভাষণ, ইহাই তাহাদের মোক্ষ। রেভারেন্ড বক্সে উঠিতে সকলে বিতণ্ডা থামাইয়া চুপ করিয়া রহিল। নিয়ম মাফিক দুই কথার পর সরকারি উকিলটি সিধা প্রসঙ্গে আসিল। ডাকাইতির দিন আপনি চার্চেই ছিলেন? বি বাপি নির্দ্বিধায়, হ্যাঁ ছিলাম। আপনার কাছে কনফেশন করতে এসেছিল কেউ ভোর ভোর? মোর কাছে নয় কো, আমাদের কাছে খবর আছে এসেছিল। সত্যি কথা বলুন। এসেছিল তো, মোর কাছে নয় কো। এই বলিয়া বুকে কুরুশ কাটিয়া রেভারেন্ড চুপ করিয়া গেলেন। এজলাসে গুঞ্জন শুরু হইল, আবার নিজ হইতেই থামিয়া গেল। নাম কি তার? নামটে শুধায়নি গ। ভগবানের এইজলাসে নাম, বিহাইয়ের নাম, বুনাইয়ের নাম, এসব লিয়ে কি হবে? আদালত কক্ষে হাসির আওয়াজ। এবার জজ সাহেব কঠিন কণ্ঠে বলিলেন, আপনি জানেন অপরাধীকে আড়াল করা অপরাধ, বিচার কক্ষে দাঁড়িয়ে তা করলে সাজা হবে। বিচের তো পড়ভুর, তিনি কনফেশন শুনে লিয়েছেন। সরকার পক্ষের উকিল ধৈর্য হারাইয়া ফেলিল, তম্বি করিয়া বলিল, আপনি এই গ্রামে এলেন কোনখান থিনে বলেন তো? হুজুরের সঙ্গে তমিজ কইরে কথা কইতে পারেন না? উনি যা বলছেন তার জবাব দিন। রেভারেন্ড কিয়ৎক্ষণ ফ্যাল ফ্যাল চাহিয়া বলিলেন, হুজুর তো কনফেশন শুনেই লিয়েছেন গ, আবার কয়টা হুজুর? জজ সাহেব কোনো মতে ধৈর্য ধরিয়া পুনরায় প্রশ্ন করিলেন, এই যে চার্চে আপনি আছেন এ কতদিন ধরে? জজ দেখিলেন লোকটি নিজের দুই হাতের আঙুল তিনবার পাঁচবার গনিয়া কিছু বলিবার চেষ্টা করিল, কিন্তু ফের হিসেব গোলাইয়া ফের গণিতে থাকিল। জজের ধারণা মোটামুটি নিশ্চিত যে এ হয় উন্মাদ নয় ঘাঘু শয়তান, কিন্তু উপর হইতে নির্দেশ আছে লকআপে লওয়া যাইবে না, সেই যাকে বলে সেন্সিটিভ ম্যাটার। দাঁতে দাঁত চাপিয়া জজ সাহেব শেষবারের মতো বলিলেন, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন, ভগবান ভগবান না করে। এই আপনি, এই চার্চ, এসব তো আকাশ থেকে আসেনি। এতক্ষণে বিবাপী প্রাণ খুলিয়া হাসিলেন। অট্টহাস্য নহে, এ যেন বালকের হাস্য, যে দামড়া লোকেদের আহাম্মকি অকস্মাৎ বুঝিয়া ফেলিয়াছে। প্রজ্বলিত চক্ষে মহা আমোদের সঙ্গে বলিয়া উঠিলেন, গে হেই আকাষ্ট, হেই চার্চ, সব তো ওই কনফেশন থেকেই এলেন। জজ সাহেব ধৈর্য হারাইয়া দুইবার হাতুড়ি ঠুকিয়া ফেলিলেন, যদিচ কোর্টরুম শান্তই ছিল। রেভারেন্ড মধ্য হইতে খানিক ঘাবড়াইয়া আবার আঙুল গণিতে লাগিলেন। জজ এজলাসের সমাপ্তি ঘোষণা করিয়া দিলেন নতুন তারিখ দিয়া। রেভারেন্ড বি বাপির গ্রাম ছাড়িয়া যাওয়া নিষেধ হইল। তাহাকে কেহ কোনোদিন চার্চের বাগান ছাড়িয়া বাহিরে আসিতেই দেখে নাই, তাই এ নির্দেশের মর্ম কেহ বুঝিল বলিয়া বোধ হয় না। জজ সরকারি উকিলকে বলিলেন, মেজ ঘোষগিন্নিকে যত তাড়াতাড়ি সম্ভব হাজির করিতে, এইসব বদ্ধন্মাদ সাক্ষী লইয়া আদালতের সময় নষ্টের হেতু ঘটমান ঘড়ুইকে দুইখানি নরম গরম কথাও শুনাইয়া দিলেন। বস্তুত ঘড়ুইয়ের হাত নিষ্পিস করিতেছিল। সেন্সিটিভ ম্যাটার না হইলে রুলের দুই ঘায়ে সে কবেই এই ভণ্ডামির নিষ্পত্তি করিয়া লইত। সে গুড়ে বালি পড়িল এবং তাহার চক্ষের সম্মুখ দিয়া জজ সাহেব টিপিন কারি লইয়া আপনার চেম্বারে অদৃশ্য হইলেন।
আরদালিকে হুকুম হইল একটু কড়া চায়ের, নহিলে এ পাগলের হুজ্জতে ধরা মাথা ছাড়িবে না। এসআই খাসনবিশ ভগ্ন মুরারির ন্যায় দাঁড়াইয়াছিল পুরা সময় জুড়িয়া। চাকরি রক্ষা বড় দায়। মেজ ঘোষ সর্বাধিক ক্ষুণ্ণ হইয়াছিলেন। এমনিতেই এই বিজাতীয় রেভারেন্টটি তাহার দুচক্ষের বিষ। তাহার উপর যে রাজনৈতিক হম্বির বলে দেশ গাঁয়ে এত তম্বি, সেই পলিটিস গলার কাঁটা হইয়া কেরেস্তানের বাচ্চাদের উপযুক্ত শাস্তি দিতে বাধ সাধিল। বিধাতার এই বিশ্রী কৌতুক তাহাকে মর্মে বিঁধিয়া ফেলিতেছিল। পিটার টুডু, জোনাথানরা নিম্নস্বরে নিজেদের মধ্যে গুঞ্জন করিতেছিল। তাহাদের সঙ্গে তিনটি ঘুনসি পরিহিত নাকময়লা বালক, বাপির পরিচিত বোধ হয়, ক্রমাগত রেভারেন্ডের ফতুয়ার কানা ধরিয়া ঝুল্যমান। দ্বীপ্রহরের কবষ্ণ রৌদ্রে এজলাসের ধূলি ধূসরে তাহাদের ঘিরিয়া এক পুরানো পাটল আলোয় কি ভাষায় বালক ও রেভারেন্ডের মধ্যে বিচিত্র সখ্যালাপ হইতেছিল, তাহা আমাদের জ্ঞানের অতীত। পরবর্তী শুনানিতে কি হইয়াছিল সেও অন্য গল্প। তবে রেভারেন্ডের নিকট কেহ আর কুল পরিচয় তলব করে নাই।